ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা যারা এই থাম্বনেল দেখছেন তারা প্রত্যেকেই জানেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের ব্যাংকে চাকরি পাওয়ার ব্যাপারে। আমাকে অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন যে গ্র্যাজুয়েশন পাশ করেছি, কেউ অ্যাকাউন্টেন্সিতে অনার্স করেছেন, কেউ কমার্সে গ্র্যাজুয়েট করেছেন, কেউ বিটেক পাশ করেছেন। তাদের প্রত্যেকেই তারা জানতে চেয়েছেন গ্র্যাজুয়েট পাশ করার পর প্রাইভেট ব্যাংকে কিভাবে জব করা যায়। তো আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত মানুষদের জন্য যারা গ্র্যাজুয়েশন পাস করে ব্যাংক সেক্টরে জব করতে চাইছেন। তো একটা জিনিস বলে দিই, আজকের ভিডিওতে শুধু প্রাইভেট নয়, গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের দুটো সেক্টরকেই খুব ভালো করে ভাগ করে বলে দেবো কী করে গ্র্যাজুয়েট হওয়ার পর জব পাবেন। তাই জন্য ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন যারা এই ব্যাংকের জব নিয়ে ইন্টারেস্টেড আছেন। তো ভিডিও শুরু করার আগে দু একটা কথা, আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যারা মনে করছেন যে ব্যাংকিং সেক্টর বা প্রাইভেট সেক্টরে জবের ট্রেনিং চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কমার্স ওরিয়েন্টেড টিউশন বা স্পোকেন ইংলিশ সব কিছুই আমরা করাই, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন। কথা না বাইরে চলে আসি আজকের ভিডিওর মূল পর্বে, কিভাবে প্রাইভেট সেক্টর ব্যাংক এবং গভর্নমেন্ট সেক্টর ব্যাংকে গ্র্যাজুয়েশন করার পর চাকরি পাবেন। প্রথমেই বলি, ভারতীয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি দুটো ভাগে মেনলি বিভক্ত। কমার্শিয়াল ব্যাংক যদি দেখেন, একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক বলা হয় যেগুলোকে গভর্নমেন্ট ব্যাংক, আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক। আজকে সেন্ট্রাল ব্যাংক মানে আরবিআই নিয়ে কোনো কথাবার্তা বলবো না। প্রথমেই বলছি পাবলিক সেক্টর ব্যাংক বা যেটাকে গভর্নমেন্ট ব্যাংক আমরা বলি, এটা ভারতবর্ষে আছে হচ্ছে 12টা, কমার্শিয়াল 12টা ব্যাংক রয়েছে, যার মধ্যে এসবিআই আলাদাভাবে পরীক্ষা অর্গানাইজ করে এবং বাকি 11টা যে ব্যাংক আছে তারা কিন্তু আলাদাভাবে আইবিপিএস পরীক্ষা আয়োজন করে। আইবিপিএস পরীক্ষা জেনারেলি দুটো সেক্টরে হয়, আপনারা জেনে রাখবেন। সেটা হচ্ছে একটা ক্লারিক্যাল সেক্টরে হয়, একটা পিও প্রভিশনারি সেক্টরে হয়, প্রভিশনারি অফিসার সেক্টরে। এসবিআই দুটো পরীক্ষাই আলাদাভাবে আয়োজন করে এই সেক্টরে। এইবার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং প্রায় 60% মার্কস আছে, দেখবেন প্রতি বছরই কিন্তু এদের ক্রাইটেরিয়া ভ্যারি করে, এই বছর এরকম পাচ্ছে, ওই বছর ওরকম পাচ্ছে। তো এখন থেকেই বলে দেওয়া যায় না যে কোন বছর কি ক্রাইটেরিয়া নেবে। তো জেনারেলি দেখেছি গ্র্যাজুয়েশন হতে হয় 60% মার্কস থাকলে কিন্তু আপনারা পিও এক্সামে বসতে পারবেন। যারা গ্র্যাজুয়েশন করেছেন আপনি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের কথা আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, অনেকে কমার্সে গ্র্যাজুয়েশন অ্যাকাউন্টেন্সিতে অনার্স করার পর করেছেন, তারা কিন্তু অবশ্যই এই সেক্টরে করতে পারেন। এইবার স্পেসিফিক্যালি কিছু কমেন্ট বক্সে লেখা রয়েছে যে স্যার প্রাইভেট ব্যাংকে গ্র্যাজুয়েশন করার পর কিভাবে চাকরি পাওয়া যায় বা কিভাবে চাকরি পেতে পারি। খুব ভালো করে শুনবেন, ভারতবর্ষে 21টা প্রাইভেট ব্যাংক আছে। প্রাইভেট ব্যাংক মানে বিজনেস যেগুলো আছে কমার্শিয়াল ব্যাংকের মধ্যে, তার মধ্যে রয়েছে অ্যাক্সিস ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক আছে, বন্ধন ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ইয়েস ব্যাংক আছে, কর্ণাটক ব্যাংক আছে, কুয়োর বৈশ্য ব্যাংক রয়েছে, ধনলক্ষ্মী ব্যাংক আছে। তো এরকম প্রায় আপনার ফেডারেল ব্যাংক এরকম নিয়ে 21টা প্রাইভেট ব্যাংকে আছে। এইবার এই 21টা প্রাইভেট ব্যাংকে চাকরি পাওয়ার আজকে পুরো একদম অমৃত বলে দেবো যে কিভাবে চাকরি পেতে পারেন। সেটা হচ্ছে 21টা প্রাইভেট ব্যাংকে চাকরি পেতে গেলে আপনাদের প্রথমেই যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন মানে কি, আধার কার্ড, প্যান কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে নামটা আছে, ভালো করে আপনারা নিজেদের নামটা দেখবেন, তার নামগুলো যেন প্রত্যেকটাতে সমান থাকে। মানে কি, অনেকের ধরুন কারোর নাম হচ্ছে রবি হলো, সেখানে বা কিছু অভিজিৎ হলো, দেখা গেল যে ABHI লেখে, কেউ আবার AVI লেখে। এইবার একটা কার্ডে দেখা গেল এক রকমের নাম আছে, সেই ডকুমেন্ট যেন ঠিক করা হয়ে থাকে। কেননা কি, ব্যাংকের ক্ষেত্রে ডকুমেন্টেশন পার্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ব্যাপার। তারপরে অনেকের আছে দেখবেন আধার কার্ডে শুধুমাত্র সালটা দেয়া আছে ডেট অফ বার্থে, পুরো সালটা কিন্তু থাকতে হবে। এটা কিন্তু আজকালকার দিনে থাকছে না,
কিন্তু বলে আপনাকে আধার কার্ডটা ঠিক করাতে হবে। এইগুলো ডকুমেন্টেশনগুলো বাবার নাম যদি ভুল থাকে অবশ্যভাবেই ঠিক করবেন। আধার কার্ড প্যান কার্ড ঠিক করা কিন্তু অনেক ইজি। মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড শিফট করা কিন্তু যথেষ্ট ঝামেলাদায়ক, তো সেটা বুঝে আপনারা করবেন। চলে আসছি সেকেন্ড পয়েন্টে, মানে প্রাইভেট ব্যাংকে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হিসেবে চাকরি পাওয়ার দিকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, প্রথম কথা আপনাকে 3 বছরের, মানে এখনো 4 বছর চালু হয়েছে সবেমাত্র, 3 বছরের ফুল টাইম আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে যে কোনো এই 21টা প্রাইভেট ব্যাংকে ডাইরেক্ট জব পেতে গেলে, মানে এদের ডাইরেক্ট পেরোলে জব পেতে গেলে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা কি, এজ থাকতে হবে 21 থেকে 30-এর মধ্যে। অনেক ব্যাংক কিন্তু 21 থেকে 28 নেয়, এটা হচ্ছে ব্যাপার। এটা কিন্তু দেখে নেবেন কোন ব্যাংক কি ক্রাইটেরিয়া নিচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে স্যার অ্যাপ্লাইটা করব কিভাবে? প্রশ্ন হচ্ছে অ্যাপ্লাই আপনারা যারাই দেখবেন আপনাদের সবচেয়ে হেড অফিস কোন জায়গায় রয়েছে, ধরুন এইচডিএফসি ব্যাংক বলুন বা অ্যাক্সিস ব্যাংক বলুন, যদি হেড অফিস কলকাতায় থাকে আপনি যদি পার্সোনালি গিয়ে বায়োডাটা ড্রপ করতে পারেন তাহলে ভালো। এইবার যদি সেটা সম্ভব হচ্ছে না, যে আমার পক্ষে পার্সোনালি যাওয়া সম্ভব হচ্ছে না, কোনো চিন্তার কারণ নেই, অফিসিয়াল ওয়েবসাইটে যান। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এইচডিএফসি, অ্যাক্সিস বলুন, কুয়ার বৈশ্য বলুন, কর্ণাটক ব্যাংক বলুন, প্রত্যেকেরই একটা পেজ আছে, সেটাকে বলা হয় হচ্ছে জব বা কেরিয়ার। জব বা কেরিয়ারে যান এবং কারেন্ট ভ্যাকান্সিস বলে লেখা থাকবে। সেখানে যে পোস্ট আপনার ভালো লাগছে, ধরুন আপনার ভালো লাগছে টেলার, যেটাকে ক্যাশিয়ার বলে, ধরুন ভালো লাগছে ম্যানেজার, আপনার মনে হচ্ছে আপনি রিলেশনশিপ ম্যানেজার হবেন বা ফিল্ড এক্সিকিউটিভ হবেন, যে পোস্টটা আপনার ভালো লাগছে সেই পোস্টের ফর্মটা খুলে আপনি পুরো আপনার ডিটেলটা ফিল আপ করে দিয়ে একটা কভার লেটার দিয়ে আপনার সিভিটা অ্যাড করে দিন। তাহলে কি হবে, অটোমেটিক্যালি সেটা সাবমিট বাটনে ক্লিক করলে এইচআর এর কাছে চলে যাবে এবং এইচআর কি করবেন, সেই জিনিসটাকে পুরো গো থ্রু করবেন এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যদি তাদের রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলে যায় অবশ্যই আপনি কিন্তু কল পাবেন। এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন স্যার যে বিভিন্ন ইয়েতে আমরা অনেক সময় ইউটিউবে দেখি এই ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে, ওই ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে, সেই ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে এবং সেই ফোন নাম্বার দেখে আমরা কিন্তু ফোন করতে যাই। প্রথমেই বলে দিই, এই ধরনের ফোন নাম্বার দেখে বা এই ধরনের দেখে যদি ফোন করেন, করতেই পারেন, যদি টাকা পয়সা না চায়, জেনুইন হয়, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু অধিকাংশ সময় অনেক ছাত্রছাত্রী আমাকে ফোন করে বলছেন যে এখানে স্যার ফোন করলে না বলছে ডকুমেন্টেশন পার্টের জন্য এত টাকা লাগবে, ড্রেস কোডের জন্য এত টাকা লাগবে, সিভি প্রসেস করতে এত টাকা লাগবে। এই ধরনের টাকা পয়সা কিন্তু কোনো ব্যাংক চায় না। আমি কিন্তু ক্লিয়ারলি ভিডিওতে বলছি, এই ধরনের টাকা পয়সা কোনো ব্যাংক চায় না। যারা এই ধরনের মানে চাইবেন বা এই ধরনের টাকা পয়সা মানে মনে করছেন, তারা কিন্তু এই ধরনের থেকে মানে কি বলবো, অনেক সময় কিন্তু গন্ডগোল হয়। আপনারা যা কিছু ইনভেস্ট করবেন নিজেদের দায়িত্বে ইনভেস্ট করবেন, এক্ষেত্রে কিন্তু কারোর কোনো দায়িত্বই থাকবে না। কেননা কি, এই ধরনের টাকা পয়সা 21টা ব্যাংকের মধ্যে একটা ব্যাংকও চায় না। ব্যাংক চায় হচ্ছে কোয়ালিফাইড সঠিক ক্যান্ডিডেট। সেই ক্ষেত্রে যদি আপনারা সেটা করতে পারেন তাহলে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার ইন্টারভিউ প্রসেস কিভাবে আসবে? ইন্টারভিউ প্রসেসে দেখুন দুটো ভাবে হয়। এক নম্বর হচ্ছে অনেক সময় বেসরকারি ব্যাংকগুলো রিটিন এক্সাম নেয়, তারপর ভাইভা বসি নেয়। অনেক সময় দেখা যায় ডাইরেক্ট ভাইভা বসি নেয়। এইবার অনেক সময় কি হয় কি, আমাকে অনেকেই বলেন আমার বাড়ি জানেন তো পান্ডুয়া, আমার বাড়ি জানেন তো নসিবপুর, এই সমস্ত জায়গায় এই ব্যাংকগুলো আছে, তাহলে কি হবে, এই জায়গায় আপনি গিয়ে বায়োডাটা জমা দিয়ে আসুন। যদি তাদের কোনো ব্রাঞ্চে রিক্রুটমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র ইন্টারভিউ হবে। কিন্তু যদি লার্জ স্কেলে হয়, ধরুন অনেক লোকজন নেবে বা অনেক কিছু নিয়ে নেবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা থিওরিটিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। থিওরিটিক্যাল টেস্টে কী ধরনের প্রশ্ন থাকবে, যেরকম সরকারি ব্যাংকে রিজনিং থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, সমস্ত কিছু থাকে, ডিআই থাকে, তারপর জিকে থাকে, এখানেও ঠিক একই জিনিস থাকবে। এবং যে ভাইভা বসি হবে তার জন্য কিন্তু আমার আলাদা করে ভিডিও করা আছে, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই রেডি হবেন। গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট যারা ইঞ্জিনিয়ারিং পড়ার পর মনে করছে যে না, গ্র্যাজুয়েট হয়ে এবার আমি ব্যাংকের চাকরি করতে চাই, আমি বিটেক পাস করে বিটেকে আমি অতটা সুবিধা করতে পারছি না, ব্যাংকের চাকরি করতে চাই, অবশ্যই এই জায়গাগুলোকে ভালোভাবে ক্লিয়ার করে নেবেন, তবে কিন্তু আপনার চাকরিটা কিন্তু গ্যারান্টেড। দেখুন, বিটেক ইঞ্জিনিয়ার হন বা যাই হন না কেন,
দিনের শেষে কিন্তু আপনি কত টাকা ইনকাম করছেন, কি পোস্টে আছেন সেটাই কিন্তু বড় কথা। তো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য মাস্ট। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান ভিডিও কেমন লাগলো, কেমন লাগছে কৌশিক স্যারের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।